বাবুর কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে ড্রয়িং রুমে এসে আমি থ হয়ে গেলাম। আমার স্বামী নিতু তারই ছাত্রী বিন্দুকে জাপটে ধরে আছে। একেবারে অন্তরঙ্গ অবস্থায় আছে দুজন। বিন্দুর দিকে চোখ তুলে তাকাতেই লজ্জায় যেন আমার মাথা নুয়ে আসছিল। আর আমার 1 বছর বয়সী বাচ্চাটা টেবিলের উপর হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদছে। আমি রুমে ঢুকতেই দুজন দুদিকে ছিটকে পড়ল। বিন্দু তড়িঘড়ি করে মেঝেতে পড়ে থাকা জামাটা তুলে নিয়ে গায়ে জড়িয়ে ধরল। আর নিতু তার শার্টের বোতামটা লাগাতে লাগাতে ঝাঁঝালো গলায় বলল, কারো রুমে আসলে অনুমতি নিতে হয় জানো না? আমি টেবিলের উপর থেকে আমার মেয়েকে কোলে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে পড়লাম, ছি নিতু ছি, তুমি এত নীচ! আমার 1 বছর বয়সের মেয়েটা টেবিলের উপর পড়ে থেকে চিৎকার করে কাঁদছে, আর তুমি তাকে ফেলে রেখেই অন্য একটা মেয়ের সাথে অশ্লীলতায় মেতে উঠেছ। নিজের বাচ্চাটার জন্য একটুও বুকটা কাঁপল না তোমার? আমি তো তোমার কোলে তুলে দিয়ে গিয়েছিলাম বাবুকে। তুমি কি করে তাকে কোল থেকে নামিয়ে এমন পাপ কাজে লিপ্ত হলে? নিতুল আমতা আমতা করে পড়ল, আরে ওর পিঠে একটা তেলাপোকা ছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল বর্ষা, তাই আমি ওটা ছাড়াতে চাইছিলাম। বর্ষা এতক্ষণে মাথা উপরে তুলেছে। সে এবার শব্দ করেই পড়ল, ভাবি ভাইয়া ঠিকই বলেছে। বর্ষাকে আমি এক ধমক দিয়ে থামিয়ে দিলাম। তারপর বললাম, বর্ষা তুমি কি জানো তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম? জানো না, আপন বোনের চেয়েও বেশি। আর এর প্রতিদান তুমি এভাবে দিলে, ছি! নিতুল এবার আগত স্বরে বলল, ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওর কি দোষ? বললাম তো তেলাপোকা। এক ধমক দিয়ে নিতুলকেও থামিয়ে দিলাম আমি। আর বললাম, ছোট লোক কখনো বড় মনের হয় না, এদের মন মানসিকতা সবসময় নিচেই থাকে। আমারই দোষ, সবাই নিষেধ করার পরও যে কেন তোমার মতো ছোট লোককে বিয়ে করতে গেলাম। নিতুল এবার আমার গালে একটা চর বসিয়ে দিল। ওর চরের আঘাত সামলাতে না পেরে আমার 1 বছরের মেয়ে নোরাকে নিয়ে দূরে ছিটকে পড়লাম আমি। তারপর ওখান থেকে উঠে চোখ মুছে পড়লাম। তেলাপোকা সরাতে গিয়ে অশ্লীলতায় যে মেতে উঠতে হয় তা আমার জানা ছিল না। নোংরামি করে আবার ভূগোল পড়াও? নিতুল এবার এসে আমার চুল টেনে ধরল। ওর এমন অসভ্যতামি দেখে আমার বাচ্চা মেয়েটা চিৎকার করে কাঁদছে। ততক্ষণে সুযোগ বুঝে বর্ষা চটকে পড়েছে। এখন বাসায় আমি একা। নিতুল এবার আমায় তার ইচ্ছে মতো শাস্তি দেবে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, কারণ নিতুলকে আমি আমার পছন্দের বিয়ে করেছিলাম। বাবা মা এত করে নিষেধ করলো তবুও মানলাম না। শেষে নিতুলের সাথে যখন তারা আমায় বিয়ে দিলেন তখন বলে দিলেন, নিজের ইচ্ছায় বিয়ে করেছ, এখন কোনো সমস্যা হলে নিজেই ম্যানেজ করবে, আমাদের কাছে এলে কোনো লাভ হবে না। তোমার জন্য আজ থেকে আমাদের বাড়ির গেট চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি বাবা মায়ের কথার বিরুদ্ধে গেলে কি হয়। আসলে আমাদের মতো সন্তানরা বুঝতে পারে না, বাবা মা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। আর বাবা মাকে কষ্ট দিলে যে সন্তান কখনোই সুখে থাকে না, যেমন আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছি। নিতুল নোরাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সোফার উপর শুয়ে দিল। তারপর আমার চুল শক্ত করে ধরে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে বলল, বড় লোকের মেয়ে বলে আমায় অপমান করিস তুই, তাই না? তোর বড় লোকই আমি ছুটাচ্ছি, দাঁড়া। এই বলে সে আমার তলপেটে লাথি মারে। সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে ছিটকে পড়ি আমি। দরজার কোনায় লেগে ঠোঁট কেটে দরদর করে রক্ত ঝরতে থাকে আমার ঠোঁট থেকে। মুহূর্তে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন হুঁশ ফিরে তখন দেখি ঘরের লাইট জ্বলছে, রাত হয়ে এসেছে। ও পাশ ফিরে দেখি সোফায় নোরা ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে, আর একদল মশা ভন ভন শব্দ করে উড়ে উড়ে এসে বসেছে নোরার শরীরে, তারপর কামড়ে দিচ্ছে তাকে। মেঝে থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখি আমার সমস্ত শরীর ব্যথায় আচ্ছন্ন। তবুও কষ্ট করে উঠে ধীর পায়ে নোরার কাছে যাই। নোরাকে কোলে তুলে নিয়ে আদর করতে গিয়ে আমার চোখ ভিজে উঠল জলে।
মনে পড়ে গেল আমার বাসর রাতের কথা। নিতুল আমার হাত ধরে সেদিন বলেছিল, নিশু তুমি জানো তোমায় আমি কতটা ভালোবাসি। আমি লজ্জামাখা গলায় বললাম, কতটা? নিতুল বলল, সারা পৃথিবীর মানুষের সব ভালোবাসা এক করলে যতটা হবে ঠিক ততটা। ওর কথা শুনে আমি চোখ ভিজিয়ে কেঁদে ফেলেছিলাম। ওর বুকে মাথা গুজে ওর রোমকূপ ভিজিয়ে দিতে দিতে বলেছিলাম, আমি ভুল করিনি নিতুল, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমি পেয়ে গেছি। এই সেই নিতুল যাকে এর আগেও একবার সন্দেহ হয়েছিল আমার। বাবু যখন আমার পেটে, তখন একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি আমার শাশুড়িকে নিয়ে। ওখান থেকে ফেরার পর দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় নক করতেই নিতুল দরজা খুলল না। দরজা খুলল সে খানিক পর। দরজা খোলার পর তাকে দেখা গেল খুব এলোমেলো, গালে লিপস্টিকের দাগ, ঘাড়ের নিচে একটা খামচির দাগ, সেই দাগে জমে আছে রক্ত। দেখেই আমার কেমন সন্দেহ হলো। সঙ্গে সঙ্গে আমি ভেতরে গিয়ে খুঁজতে লাগলাম কেউ আছে কি না। কিন্তু কাউকে না পেয়ে আশাহত হয়ে যখন আমার রুমের দিকে পা বাড়ালাম, ঠিক তখনই আলমারিতে কেমন একটা শব্দ হলো। তড়িৎ গিয়ে দেখি নিতুল পেছনের দরজাটা বন্ধ করে দিচ্ছে। আমি ওকে সন্দেহ মাখা গলায় বললাম, ওখানে কি করছিলে তুমি? না মানে দরজাটা খোলা ছিল তাই লাগিয়ে দিলাম। আমি তখন দরজার কাছে গিয়ে দরজাটা খুলতে চাচ্ছিলাম। ঠিক তখন নিতুল বলল, দরজাটা খোলো না। আমি বললাম, কেন? এমনি। আমি বললাম, না আমি খুলবো। তুমি কাকে বের করে দিয়েছো এখান দিয়ে? নিতুল বলল, মিজান এসেছিল, ওকে বের করে দিয়েছি। মিজান? মিজান কি ঠোঁটে লিপস্টিক মাখে? নিতুল একটু আতঙ্কিত হয়ে বলল, কি সব আবল তাবল বকছ? নিতুলের একটা হাত ধরে ওকে আয়নার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে বললাম, ওই যে দেখো লিপস্টিক, এটা কিভাবে এলো ওখানে? নিতুল এখন হাহা করে হেসে উঠে বলল, সব মিজানের কাজ। ওই শালা যা শয়তান, তোমার লিপস্টিক নিয়ে জোর করে আমার গালে মাখিয়ে দিয়েছে। আমি জানি ঘরে আমার কোনো লাল লিপস্টিক নেই। আমার বিশ্বাস মিজান নয়, অন্য কোনো মেয়ে এসেছিল এখানে। তাই সেদিন আর কথা বাড়ালাম না, কারণ এই কথাটা বাড়ালে আর ছড়িয়ে গেলে আমারই লজ্জা হবে। মানুষ ওর দিকে নয় আমার দিকে আঙুল তুলে বলবে, ওই যে ওর স্বামী ঘরে অন্য মেয়ে এনে মেলামেশা করে। সেদিন রাতে শুধু নিতুলের মা অর্থাৎ আমার শাশুড়ির কাছে বলেছিলাম, মা আপনার ছেলের অন্য একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে। আমার শাশুড়ি শুনে চমকে উঠে বললেন, এই কথা কে বলছে তোমারে? মিশামিশি মানুষের কান কথা শুন না তুমি আমার ছেলেরে সন্দেহ করতে পারো না। আমি বললাম, মা আমি ওর গালে লিপস্টিক দেখেছি। আমার শাশুড়ি তার ছেলের পক্ষ হয়ে বলল, লিপস্টিক দেখলে কি প্রমাণ হয় যে আমার ছেলে অন্য মেয়ের লগে কুকাজ করছে? এইসব কথা তোমার কাছে কে লাগাইছে হুনি ব্যাক্কেল মাইয়া? তুমি কি বুঝতে পারছো না মানুষের কাছে ভালো লাগতাছে না তোমার এমন সুখের সংসার দেখা? তারা তো চাইবই তুমি বালা না থাকো। শাশুড়িকে সেদিন কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না যে তার ছেলের অপরাধী, কিন্তু আমি সেদিন থেকে সতর্কই ছিলাম। ওই মেয়েটা কে ছিল আমি জানতে পারিনি, তবে বর্ষাকে আমার খুব ভালো মনে হয়েছিল। শান্তশিষ্ট ও ফরেজগার একটা ধার্মিক মেয়ে, ক্লাস 10-এ পড়ে। মিতুলকে ভাইয়া বলে ডাকে। ধর্মের প্রতিও গভীর মনোযোগ আছে তার। এমনকি আজকেও আমাদের বাসায় এসে আসরের নামাজ পড়ে তারপর পড়তে বসেছে। এমন একটা মেয়ে যে এমন কাণ্ড করবে তা কোনো দিন ভাবতে পারিনি আমি। বাবুকে ঘুম পাড়িয়েছি, রাত অনেক হয়েছে। নিতুল এখনও ফিরছে না। আমার শাশুড়িও বাড়িতে নেই, তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে। একা একা এই বাড়িটাতে থাকতে আমার কেমন যেন ভয় করছে। মনে হচ্ছে ভয়ে এবার আমি মরে যাব। কোনো দিন এভাবে একা থাকিনি। নিতুলকে ফোন করতে আমার ইচ্ছে হচ্ছে না।
ওর কথা ভাবতেও ঘিন ঘিন করে। সারা শরীর গুলিয়ে ওঠে ওর কুকর্মগুলো মনে পড়লেই। ওর মতো পাপির সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। আমি এবার ফোন দিলাম আমার শাশুড়িকে। আমার শাশুড়ি ফোন ধরলেন। 3 বার ফোন দেওয়ার পর তিনি রিসিভ করে বললেন, এত রাতে ফোন দিলা যে বউ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার ছেলে এখনও বাসায় ফিরেনি মা। আমার শাশুড়ি উত্তরে বলল, সে কি বাচ্চা নাকি যে তারে নিয়ে তোমার ভয় করতে হইব? বন্ধুদের সাথে বোধহয় আড্ডা দিতাছে, ঘুম পাইলে আসবো নে বাসায়। আমার শাশুড়ি সেই শুরু থেকেই এমন কাটা কাটা কথা বলেন আমার সাথে। আজও ভেবেছিলাম আমার শাশুড়ির কাছে বলবো নিতুলের করা নোংরা কাজটার কথা, কিন্তু বলার আগেই তিনি যা ব্যবহার করলেন তারপর আর সাহস থাকে না তার কাছে তার পুত্রের সব দুষ্কর্মের কথা বলার। নিতুল বাসায় ফিরল শেষ রাতের দিকে। আমি তখনও বিছানায় চাদর খামচে ধরে কাঁদছিলাম, আর জানালার ফাঁক দিয়ে ভেসে আসা জোছনায় দেখছিলাম রাজকন্যার মতো সুন্দর আমার মেয়ের মুখখানি। তখন ফিসফিস করে ঘুমন্ত নোরার কানে বলেছিলাম, মারে, তোর জন্য শুধু আমি কিছুই করতে পারবো না, তুই আমার পথে বাধার পাহাড়। কেন যে তোর জন্ম হলো? তারপর নোরার কপালে একটা চুমু খেলাম। সন্তানের কপালে চুমু খাওয়ার যে স্বর্গীয় অনুভূতি তা সন্তানহীন কোনো মানুষ কি করে বুঝবে। নোরাকে চুমু খেয়ে আমি শব্দ করে কেঁদে উঠলাম। নিতুল তখন খাটের উপর পা ঝুলিয়ে বসে বলল, কি গো, এখনও মায়া কান্না কাঁদছ তুমি? এখনও ব্যাপারটা ভুলতে পারোনি না? আমি ওর সাথে কথা বললাম না, আপন মনে কাঁদতেই থাকলাম। নিতুল আমার হাতটা ধরতে চাইলে আমি ছট করে হাতখানা সরিয়ে নিয়ে বললাম, খবরদার, হাত ছোঁয়ার চেষ্টা করবা না। নিতুল ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ছুলে কি করবে? আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, হাতটা কেটে ফেলবো। এবার নিতুল হা হা করে অট্ট হাসিতে মেতে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, এই শোনো, হাত তো কেটেই ফেলবে, তার আগে এই হাত দিয়ে তোমায় একটু আদর করে দিই বাবু। জীবনে তো আর হাত দিয়ে তোমায় আদর করতে পারবো না কখনো। কথাটা বলেই নিতুল পৈশাচিক আচরণ করতে শুরু করলো আমার সাথে। খপ করে আমার শাড়ির আঁচলটা ধরে ফেলল। আমি ওর হাত থেকে নিজেকে ছাড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। নিতুল টেনে টুনে আমার শাড়িটা খুলে ফেলল। তারপর আমার নগ্ন শরীরের কয়েকটা স্থির চিত্র তুলল ওর ফোনের ক্যামেরা দিয়ে। আমি শত চেষ্টা করেও তাকে ফেরাতে পারিনি। তার শক্ত কিংবা চতুরতার সাথে কুলিয়ে উঠতে পারিনি আমি। ছবি তুলে সে এবার বলল, বাবু, শাড়িটা এবার সুন্দর করে পরে ফেলো। তোমার সাথে এই অসভ্য কাজটা করা আমার একদম ঠিক হয়নি। আই এম সরি। এই কথা বলে সে অট্ট হাসিতে মেতে উঠল। আমি কিছু আর করতে না পেরে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদছি। নিতুল এবার আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, বাবু দেখো, তোমার জন্য কি সুন্দর একটা গিফট এনেছি, দেখলেই তোমার কান্না থেমে যাবে। রাগে আমি তাকাতে না চাইলেও কি মনে করে যেন তাকালাম। নিতুল তখন তার ফোনের স্টোরেজ থেকে বের করে যা দেখালো তা দেখে আমার মাথা একেবারে ঘুরে উঠল। বর্ষার সাথে নিতুল নোংরামি করছে, সেই চলমান ভিডিও আমার চোখের সামনে তুলে ধরল। আমি আর এটা দেখে সহ্য করতে পারলাম না। কোনো স্ত্রী পারবে না নিজের স্বামীর এমন নোংরামি দেখতে। সঙ্গে সঙ্গে নিতুলের গালে কষে একটা চর বসিয়ে দিলাম, আর ওর মুখে একদলা থুথু ছিটিয়ে দিয়ে পড়লাম, তুই এত নীচ যে একটা রাস্তার কুকুরের চেয়ে অধম। নিতুল তার গালে হাত চেপে ধরে পড়ল, কাজটা ভালো হয়নি, এর চড়া শোধ তোমায় দিতে হবে নিশু। আমি অতি কষ্টেও ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, আর কি শোধ দিতে হবে? আমার থেকে আর কি চাস তুই? আর কিভাবে অপমান করতে চাস? আর কিভাবে অত্যাচার করতে চাস আমার উপর? নিতুল খাটের উপর থেকে উঠতে উঠতে বলল, সবে তো শুরু, আরও অনেক কিছুই করার বাকি আছে রে তোর সাথে। আমি ওর দিকে অবহেলার চোখে তাকিয়ে বললাম, তুই আর কিছুই করতে পারবি না কুকুর।
নিতুল হাহা করে হেসে উঠে বলল, এই দেখ, ভালো করে তাকিয়ে দেখ। নিতুল তার ফোনের গ্যালারি থেকে একটা একটা করে ছবি বের করে দেখাতে লাগলো। ছবিগুলো দেখে আমার চোখ যেন চড়ক গাছ। সবগুলো আমার ছবি, আমার নগ্ন দেহের ছবি। ছবিগুলোর দিকে আর তাকিয়ে থাকতে পারছি না আমি। চোখ থেকে টপ টপ করে জল নামছে গাল বেয়ে। চিৎকার করে কান্না আসছে প্রচণ্ড। আমি কান্না মাখা গলায় বললাম, নিতুল, তুমি এমন করতে পারলে আমার সাথে? আমি না তোমার সবচেয়ে কাছের মানুষ ছিলাম, সবচেয়ে আপন মানুষ ছিলাম। সবচেয়ে বড় কথা, আমি তোমার স্ত্রী, তোমার সন্তানের মা। কেমন করে করতে পারলে এমন ধরনের জঘন্য কাজ করতে? একটু বিবেকে বাঁধল না তোমার? তুমি কি মানুষ? তাছাড়া নিতুল, তুমি কি করে ভুলে গেলে শুধুমাত্র তোমার জন্যই বাবা মা ভাই বোন আর কোটি কোটি টাকার প্রপার্টি ফেলে রেখে তোমার সাথেই ঘর বেঁধেছিলাম আমি। আমি তো তোমার কাছে দামি শাড়ি, গাড়ি, বাড়ি কিংবা গয়না চাইনি, শুধু একটুখানি ভালোবাসা চেয়েছিলাম। তোমাকে আমার করে চেয়েছিলাম। কি করে তুমি আমার সবটুকু বিশ্বাস এভাবে অবলীলায় নষ্ট করে দিলে? কথাগুলো বলতে বলতে আমার কান্নায় বুক ভেসে গেল, কিন্তু আমি কষ্টে কান্নাকে চেপে রেখে স্বাভাবিক গলায় বললাম, নিতুল, আমি তোমার সাথে আর থাকবো না, চলে যাব, আজ এক্ষুনি চলে যাব। নিতুল এই কথা শুনে হাসিতে ফেটে পড়ে বলল, চলে যাও, এক্ষুনি চলে যাও। কিন্তু সমস্যা হলো কি জানো? তুমি চলে গিয়ে আরও বিপদে পড়বে। অন্ধকার ব্যতীত তোমার আর কোনো পথ থাকবে না। আলোর দিকে এগিয়ে গেলে মানুষ তোমায় দেখিয়ে বলবে, এই যে দেখো, এই মেয়েটাই তো, তার ছবিগুলো ভাইরাল হয়েছে। নিতুল অট্ট হাসিতে লুটিয়ে পড়ল। ওর হাসির গর্জন আমার কানের পর্দাগুলো কাঁপিয়ে তুলছিল, চোখের জ্যোতি বিকীর্ণ করে দিচ্ছিল, গলার স্বর স্তব্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছে এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাব। তারপর আমার চোখের সব আলো নিভে যাবে, গলার স্বর স্তব্ধ হয়ে যাবে, আর ভেতরে কাঁপতে থাকা আত্মা নামক পাখিটা উড়ে যাবে গত হওয়া আরও কিছু আত্মাদের কাছে। ভোরবেলা নোরার দাদিকে ফোন করলাম। তিনি ফোন রিসিভ করে গমগমে গলায় বললেন, কি হয়েছে? কেউ মরছে টরছে নাকি? এত সকালবেলা কেউ কাউরে মোবাইল করে? তুমি কি মুসলমানের মাইয়া না? নামাজ কালাম নাই? কুরআন শরীফ পড়নের সময় না এইটা? এই সময় কেউ কাউরে ফোন দেয়? কিছু বলার আগেই তিনি যে মেজাজ দেখালেন, তখন আর ভয়ে কথা বলার সাহস কি আর থাকে? ভাগ্যিস তখন নিতুল ঘুমেছিল। ও যদি সজাগ থাকতো তবে কি আর ফোন করা যেত তার মায়ের কাছে? এবার ভাবলাম বর্ষার বাসার নম্বরে একটা ফোন দিব। নিতুল ঘুমিয়ে থাকতে থাকতে কাজটা করব। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বর্ষাদের ফোনে ফোন দিয়ে তার মাকে বলবো, আন্টি, বর্ষার কাছে দেন একটু। তারপর বর্ষার সাথে কথা বলবো। বর্ষার নাম্বারে ডায়াল করতেই ও পাশ থেকে ফোন রিসিভ করলো বর্ষাই। আমি একটা আননোন নম্বর থেকে ওকে ফোন দিয়েছিলাম, যাতে করে সহজেই ওর হাতে ফোন থাকলে রিসিভ করে। বর্ষা ফোন রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। বর্ষা, তুমি ফোনটা কেটো না প্লিজ, আমি তোমার নিশু ভাবি। বর্ষা ফোন কাটলো না, কিন্তু ওপাশ থেকে একেবারে চুপ হয়ে গেল। আমি এবার বললাম, বর্ষা, তোমায় কথা বলতে হবে না, তুমি শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো প্লিজ। বর্ষা, তুমি কিন্তু ওপাশ থেকে কেটে দিও না। বর্ষা ফোন কাটলো না ওপাশ থেকে। আমি এবার অনুনয়ের গলায় বললাম, বর্ষা, তোমার যে আপন বোন আছে, ওই যে শিলা আপু, শিলা আপুর সাথে তুমি এমন একটা বিশ্বাসঘাতকতা করতে পারতে বোন? নিশ্চয়ই করতে পারতে না, কারণ ও তো তোমার রক্তের বোন। ওর সংসারে তোমার ভাগনা ভাগ্নি আছে,
তাছাড়া তোমার বোনের একটা সুন্দর সংসার তোমার জন্য ভেঙে যাক তা কখনো তুমি চাইতে না, কিন্তু আমার বেলায় তো আর কোনো সমস্যা নেই। আমি তো তোমার কেউ হই না, তাই না? আমার সংসার ভেঙে গেলে, মেয়েটা বাবা হারা কিংবা মা হারা হয়ে গেলে তো তোমার কোনো দুঃখ নেই এতে। কিন্তু বর্ষা, বিশ্বাস করো, আমি তোমাকে নিজের আপন বোনের মতোই বিশ্বাস করেছিলাম। ওই যে 4 বছর আগে নিজের বাবা মা ভাই বোন রেখে এসেছিলাম, তারপর তো আপন বলতে নিতুল, তার মা আর তুমি রোজ আমার এখানে আসতে, পড়তে, গল্প করতে, নামাজ পড়তে, ধর্মীয় উপদেশ বাণী শোনাতে আমায়। আমার খুব ভালো লাগতো এসব কিছু। মনে হতো আমার আপন বোনটি আমার ঘরে বেড়াতে এসেছে। আমার এমন বিশ্বাসটা কিভাবে তুমি নষ্ট করে ফেললে বোন? বর্ষা 2 শব্দ পর্যন্ত করছে না, নিঝুম হয়ে আমার কথাগুলো শুনছে। আমি এবার প্রায় কাঁদো কাঁদো গলায় বললাম, তোমার পায়ে পড়ি বর্ষা, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি ভুলে যাও নিতুলকে। তুমি আমার সংসারটা ভেঙে যেতে দিও না বোন, প্লিজ ভেঙে যেতে দিও না। কথাগুলো বলতে বলতে বারান্দার গ্রিল ধরে কাঁদছিলাম খুব। হঠাৎ পেছন থেকে চুল টান পড়ায় ব্যথায় কুকিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখি নিতুল আমার চুল টেনে ধরেছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কোথাও ফোন করিনি আমি কোথাও ফোন করিনি। নিতুল আমার হাত থেকে খপ করে ফোনটা কেড়ে নিয়ে ডায়ালে থাকা নাম্বারটা দেখল। তারপর মোবাইল ফোনটা এক ঢিলে ছুঁড়ে মারল আমাদের বাসার বাম পাশে বয়ে যাওয়া ময়লার ট্রেনে। আমি ওর দিকে জল ভরা চোখে অসহায়ের মতো তাকিয়ে রইলাম। নিতুল এবার তার গলার স্বর বিকৃত করে বলল, বর্ষাকে ফুসলানো হচ্ছিল না, এখন থেকে ফুসলানো হবে? আমার ভয়ের বদল এখন রাগ হচ্ছে। নিতুলের প্রতি ঘৃণায় আমার শরীর রিড়ি করছে। নিতুলকে আমি এবার বললাম, তুই আসলেই একটা ছোট লোকের বাচ্চা, আমি তোকে জেলের ভাত খাওয়াবো। নিতুল সেই অট্ট হাসি হেসে বলল, হাউ ইজ ইট পসিবল বেবি? পুলিশের কাছে গিয়ে কি বলবে? আমার হাজব্যান্ড আমার নুট ছবি তুলে আমায় ব্ল্যাকমেল করছে, এটাই তো না? কিন্তু সমস্যা হলো কি জানো, আমাদের ফাঁড়ির দারোগাটা না বড্ড লুচু। ওই যে লসমান মুচির বিধবা মেয়ে সন্ধি আছে না, ওর সাথে রোজ দিন ওইসব করে। তারপর নিতুল আবার হাসল, হেসে বলল, তুমি যে সুন্দর, তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমায় তখন কি বলবে জানো? জানো না? তবে শোনো, বলবে কোন ছবিটা? তুমি বলবে একটা ছবি আছে, ও ভাইরাল করে দিয়েছে। তখন দারোগা ফেসবুক ঘেটে বের করে বলবে, এটা যে তোমার নুট, তার প্রমাণ কি? তুমি বলবে আমি ভিকটিম, আমার কথাই প্রমাণ। দারোগা তখন লুচু হাসি হেসে বলবে, আইন তো তোমার এসব কথা শুনবে না, কাপড় খোলো, টেস্ট করে দেখতে হবে। আইন প্রমাণ ব্যতীত কোনো অ্যাকশান নেয় না। তুমি তখন অবাক হবে, হাত জোর করে কাঁদবে, কিন্তু চরিত্রহীন দারোগা তোমায় আস্ত ছাড়বে না। এখন ভাবো তুমি কোনটা করবে? ভাইরাল হয়ে তোমার জীবনের সব কিছু হারাবে, নাকি চুপ থাকবে? চুপ থাকলে ভয় নেই, বর্ষাকে 2 দিন পর ইউজ করে ছেড়ে দিব। ইনসেন্ট জিনিস আমি আবার চয়েস করি না। নিতুল অসভ্য আমি জানতাম, কিন্তু এতটা বর্বর তা আগে জানতাম না। ওর মুখ থেকে সব কিছু শোনার পর আমার চোখ ঝাপসা হয়ে এসেছে। মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় যে অসহায় মানুষটি আছে, সে আমি ছাড়া কেউ না। আমি ইচ্ছে করলে বর্ষার পরিবারের মানুষের কাছে সব কিছু বলে দিতে পারতাম, কিন্তু বলিনি এই জন্য যে আমার মনে হয়েছিল বর্ষাও বোধহয় কোনো একটা ফাঁদে আটকে গেছে। পৃথিবীর সবচেয়ে ভয়ানক ফাঁদ হলো ভালোবাসার ফাঁদ। এই ফাঁদে কেউ আটকে গেলে তার নিজেকে বাঁচানো দুষ্কর হয়ে পড়ে। এই ফাঁদে আমি যেমন করে আটকে গিয়েছিলাম, বর্ষাও তেমন করেই আটকে গিয়েছে হয়তো। আর ওর বয়স কম, 13 থেকে 16 বছর বয়সী মেয়েগুলো বেশি আবেগপ্রবণ হয়। এরা বাস্তবতা বোঝে না, মনে কিছু একটা আটকে গেলে তা নিয়েই ভাবতে থাকে সর্বক্ষণ।
আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম। নিতুল যখন ঘর থেকে বের হয়ে যাবে তখন আমি বর্ষার সাথে যেভাবেই হোক যোগাযোগ করব। ঘরে ডায়েরিতে ওর নম্বর লেখা আছে, আমি ওকে ফোন করব আবার। আমাদের বাসার সামনের মোড়ে আমার পরিচিত এক টেইলার্স আছে, খুব ভদ্র একটা ছেলে, আমাকে ভাবি ডাকে। ওর ওখানেই আমাদের সব কাপড় চোপড় তৈরি করি। ওর কাছ থেকে ফোনটা ধার নিয়ে আসব। কিন্তু নিতুল আজ বাসা থেকে নড়ছেই না, যেন সে আর কখনো বাসা থেকে বের হয়ে যাবে না। এমনিতেই আমার মন ভালো না, কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছে। এখন মাথা ধরা নিয়ে বিছানায় শুয়ে আছি। নোরা আমার পাশে চুপচাপ শুয়ে থেকে খেলছে। এমন ভর সন্ধ্যায় নিতুল এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি খানিক সরে যেতে চাইলেও ওর জন্য পারলাম না। আমায় জাপটে ধরে পড়ল, আজ আমি তোমার কাছে থাকবো এখন। আমি এক ঝটকায় তাকে সরিয়ে দিতে চাইলেও পারলাম না। একটা পুরুষের দেহের আকর থেকে মুক্তি পাওয়া যে একজন নারীর শক্তির কাছে দুষ্কর, নিতুল তার ইচ্ছে মতো আমায় ভোগ করছে। আমি ওর কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইছি, কিন্তু পারছি না। আমার মেয়েটা কাঁদছে, ভয় পাচ্ছে হয়তো, নয়তোবা সে ভাবছে তার চরিত্রহীন পিতার নিষ্ঠুরতার কথা। নিতুল বাসা থেকে বের হয়ে গেল রাত্রি নামলে। নিজেকে তখন আমার কি যে হালকা মনে হলো। তড়িৎ নোরাকে নিয়ে ওড়না দিয়ে ভালো করে শরীরটা ঢেকে চলে গেলাম সামনে মোড়ে কাছে। তারপর টেইলার্সের ছেলেটির কাছে আমার প্রয়োজনের কথা বলতেই সে বলল, নিন, ফোন নিয়ে যান ভাবি, যতক্ষণ ইচ্ছে রাখেন। ওর মোবাইল নিয়ে বাসায় এসেই বর্ষাকে ফোন করলাম। বর্ষা প্রথমবার ডায়াল করতে রিসিভ করলো এবং রিসিভ করে সে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে পড়লাম, কাঁদছো কেন বর্ষা? বর্ষা কান্নার জন্য কথা বলতে পারল না। আমি তাকে খানিক সময় কাঁদতে দিলাম। তখন সে খানিক স্থির হয়ে ভেজা গলায় বলল, ভাবি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি ওর চাল ধরতে পারিনি, আটকে গিয়েছি ওর পাতানো জালে। তারপর আবার কাঁদতে লাগলো বর্ষা। আমি এবার একেবারেই পরিষ্কার হলাম যে আমার ধারণাই ঠিক, নিতুল ওকেও আটকে ফেলেছে জালে। বর্ষা বলল, ভাবি, আমি অত কিছু বুঝতে পারিনি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই নিতুল ভাইয়া আমার সাথে প্রেমের গল্প বলতো। আমার দিকে কেমন করে তাকাতো, ওনার তাকানোটা আমি বুঝতাম না, কিন্তু আমার ভেতর তখন কেমন যেন লাগতো। কেন জানি মনে হতো তার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। তার তাকানোটা আমার বুকের ভিতরে বিদ্যুৎ খেলে যায়। আমি শুধু চুপ করে ওর কথাগুলো শুনছিলাম। বর্ষা খানিক সময় থেমে গিয়ে আবার বলতে শুরু করলো। সে আবার বলল, সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। নিতুল ভাইয়া আমার সাথে স্কুলে দেখা করতে গেল হঠাৎ। যখন আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছিল তখন আমার নিজেকে খুব একা মনে হচ্ছিল। মন খারাপ নিয়ে যখন আমি স্কুলের গেট পেরুলাম ঠিক তখন দেখতে পেলাম নিতুল ভাইয়াকে। তার হাতে টকটকে লাল গোলাপ। আমি তাকে দেখে হেসে ফেললাম আর ভাবলাম কার জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু নিতুল ভাইয়া আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে আমার কাছেই এলেন। তারপর বললেন, চলো। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব? নিতুল ভাইয়া বললেন, তোমায় নিয়ে আজ নিরুদ্দেশ হয়ে যাব। ভাবি, আমি অত কিছু তখন ভাবিনি। একবারও আমার মনে পড়েনি আমি ভুল করছি না ঠিক করছি, কিংবা তার সাথে কোথাও যাওয়া আমার আদৌ উচিত কিনা। আমি তবুও দাঁড়িয়েছিলাম। অন্য সব মেয়েরা যেমন তার প্রেমিকদের সাথে অভিমান করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে ভাবে ও আমার হাতটা ধরে অভিমান ভাঙিয়ে দিক, আমারও তখন তেমন মনে হয়েছিল। আর এও নিজেকে মনে হচ্ছিল কোনো এক রোমান্টিক গল্পের নায়িকা। এদিকে নিতুল ভাইয়া তখন ঠিক সেই কাজটাই করছিল। সে আমার ডান হাতটা খপ করে ধরে বলল, চলো এবার। আমি লজ্জায় আড়ষ্ট হয়ে উঠে তার সাথে হাঁটতে লাগলাম। হেঁটে বড় রাস্তার কাছে আসতেই নিতুল ভাইয়া রিকশা ডাকলো। তারপর বলল, ওঠো, রিকশায় ওঠো। আমার রিকশায় উঠতে কেমন আড়ষ্টতা কাজ করছিল। নিতুল ভাইয়া তখন আমার হাতটা টেনে ধরে রিকশায় উঠিয়ে নিলেন।
তারপর তিনিও আমার সাথে উঠে বসলেন। রিকশায় বসে তিনি আমার সাথে নোংরামো কিছু করছিলেন, কিন্তু তখন আমি এতটাই মোহে অন্ধ ছিলাম যে তার হাতের স্পর্শ, ঠোঁটের ছোঁয়া আমার কাছে মনে হয়েছিল এটাই তো স্বাভাবিক, এমনই তো হয়। তাছাড়া জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ কেমন যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। হারিয়ে যাচ্ছিলাম অন্য জগতে। রিকশা করে তিনি আমায় নিয়ে গেলেন জয়নুল আবেদিন পার্কে। ব্রহ্মপুত্র নদীর কাছে গিয়ে কাশবনের কাছে আমায় নিয়ে দাঁড়ালেন। তখন নদী থেকে ছুটে আসছিল শীতল বাতাস। সেই বাতাসে আমার চুল উড়ছিল। আমার চুলগুলো আলতো ছুঁয়ে দিয়ে নিতুল ভাইয়া বললেন, এই যে তোমার চুল ছুঁয়ে দিচ্ছি, ঠিক ওভাবে তোমার মনটাকেও আমি ছুঁয়ে দিতে চাই। আমার শরীর তখন কাঁপছিল, আর আমার না চাইতেও লজ্জা শরম ভেঙে মুখ থেকে ছড়িয়ে পড়ছিল একটা কথা। আমি বলে ফেলেছিলাম, আপনি আমার সবটুকু মন ছুঁয়ে দিয়েছেন, সবটুকু মন বিস্তার করেছেন, এখন শুধুই আপনিই আমার মন। নিতুল ভাইয়া তখন আমায় জড়িয়ে ধরে বললেন, আবেগ দিয়ে সব সময় ভালোবাসা হয় না, এটা তোমার মুখের কথা, আসলে তুমি আমায় মোটেও ভালোবাসো না। আমি তখন প্রায় কেঁদে ফেললাম। নাক মুখ লাল করে সর্দি জমা গলায় বললাম, আপনি কিভাবে বিশ্বাস করবেন আপনাকে আমি ভালোবাসি? নিতুল ভাইয়া বললেন, সেটা সময় হলে আমি বুঝে নিব। তোমার কর্মকাণ্ডই আমি ধরে নিব তুমি আমার আসল প্রেমিকা নাকি ছলনাময়ী। আমি জানি না আমার কি হয়েছিল তখন, কেন জানি মনে হয়েছিল এই নিতুল ভাইয়া ছাড়া আমার জীবন অন্ধ, অচল। আমি নিতুল ভাইয়ার জামার কলার চেপে ধরে তখন বলেছিলাম, আপনি আমার সাথে বেইমানি করলে মরে যাব আমি, কিন্তু এই সম্পর্কটার যে কোনো ভিত্তি নাই আমার তখন মাথাতেই আসেনি, কারণ বয়স কম, মাথা কাজ করছিল না। নিতুল ভাইয়া যে ম্যারিড, এই সব কিছু তখন আমার ভুলেও মনে পড়েনি। নিতুল ভাইয়ার সাথে যে আমার সম্পর্কের কোনো পরিণতি নাই তাও মনে পড়েনি। আমার কেবল মনে হয়েছিল তখন যে করেই হোক এই মানুষটার সাথে আমার সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, তাকে হ্যাপি রাখতে হবে। আমি তো তাকে অনেক ভালোবেসে ফেলেছি। বর্ষার কথাগুলো শুনছিলাম আর মনে হয়েছিল তখন আমার মোহের কথাও। আমিও একসময় সত্য মিথ্যা যাচাই না করে নিতুলকে পেতে মরিয়া হয়ে উঠেছিলাম। তখন মনে হয়েছিল পৃথিবীতে শুধুমাত্র আমার একজন মানুষই আছে, সে হলো আমার ভালোবাসার মানুষ নিতুল। নিতুলকে ছাড়া আমি এক মিনিটও বেঁচে থাকতে পারবো না, ও যে আমার অক্সিজেন। বাবা মাকে ভুলে গিয়ে ঘর ছেড়েছিলাম এই মোহমায়ার কারণেই। যদি সেদিন বাস্তবতাটুকু বুঝতে পারতাম, আমি সত্য মিথ্যার প্রভেদ বুঝতে পারতাম, তাহলে হয়তো আমার এই দুর্দিন আজ আমার দেখতে হতো না। বর্ষা আবার বলতে শুরু করলো। সে বলল, নিতুল ভাইয়ার প্রতি উইকনেসটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। তিনি যখন তখন আমার সাথে আমার উইকনেসের সুযোগ নিয়ে নোংরামো করতেন, পড়াবার নাম করে নানান ছলে আমার সাথে অসভ্যতামি করতেন। একদিন তিনি হঠাৎ করে রাতে ফোন করে বললেন, বর্ষা দরজা খোলো। আমি অবাক হয়ে বললাম, দরজা খুললে কি হবে? তিনি বললেন, খোলো না আগে। আমি দরজা খুললাম আর অবাক হয়ে গেলাম। নিতুল ভাইয়া দরজার সামনে দাঁড়ানো। ভয়ে আমার শরীর কেঁপে উঠল। নিতুল ভাইয়া টুপ করে আমার রুমে ঢুকে গেলেন, তারপর ভেতর থেকে আমায় টেনে নিয়ে দরজা লক করে দিলেন। আমি ভয়ে তখন চুপসে গিয়েছি, একেবারে কাঁপছি ঠক ঠক করে। নিতুল ভাইয়া আমার সাথে তখন নোংরামো করতে চাইলেন। আমি বাধা দিতে চাইলে তিনি বললেন, আমি কিন্তু শব্দ করব, জোরে কথা বলে উঠব, তখন দেখবে তোমার বাবা মা এসে তোমার গলা টিপে মেরে ফেলবে। নিতুল ভাইয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আর তার সব কথা মেনে নিলাম। সেই দিনই আমার সবচেয়ে বড় ভুলটা হয়েছিল। নিতুল ভাইয়া ভয় দেখিয়ে আমার নগ্ন ছবি তুলেছিলেন, ভিডিও করেছিলেন। তারপর থেকে রোজ দিন এই ছবি আর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তিনি আমায় ইউজ করছেন।
এমনকি ভাবি আমার এক বান্ধবী যে ছিল ক্লাসের সবচেয়ে সুন্দরী, তার সাথে রিলেশন করিয়ে দিতে বললেন তিনি। আর সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম কত বড় ভুল করে ফেলেছি আমি। কিন্তু ততক্ষণে আমার সব পথ বন্ধ। নিজের সম্মান রক্ষা করতে গিয়ে নিতুল ভাইয়ার কথা মতো আমার বান্ধবী মিতুর কাছে নিতুল ভাইয়ার বিষয়ে খুব প্রশংসা করলাম। সে যে ম্যারিড তা না বলে বললাম আনম্যারিড, এবং কখনো সে কারো প্রেমে পড়েনি। কিন্তু মিতুর ভাগ্য ভালো, সে বলেছিল 3 দিন পর জানাবে নিতুল ভাইয়ার সাথে সে রিলেশন করবে কি না। কিন্তু এই 3 দিন পার হওয়ার আগেই মিতুর হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। সে বেঁচে গেল, আমি বাঁচতে পারিনি। আজও ধুকে ধুকে মরছি। নিতুল ভাইয়া যা বলছে তাই করছি। আমি ওর হাত থেকে বাঁচতে চাই ভাবি, কিন্তু বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বর্ষার মুখ থেকে কথাগুলো শুনে আমি একেবারে জমে গেলাম। এত নিকৃষ্ট হতে পারে একজন মানুষ? ছি, খুব ঘেন্না হচ্ছে ওর প্রতি আমার। ইচ্ছে করছে আজই ওকে বিষ খাইয়ে মেরে ফেলি, কিন্তু সাহস করতে পারি না। নিতুল যা চতুর, সে আমার ফাঁদে পা দেওয়ার আগেই 1000 বার তার ফাঁদে আমায় ফেলে দিয়ে গুলিয়ে ফেলবে আমায়। সেই ফাঁদ থেকে আর কোনোভাবেই আমি বেরিয়ে আসতে পারবো না, কোনো দিন না। টেইলার্স ছেলেটা ভীষণ বোকা। নিতুল পরদিন সকালবেলা ওর দোকানে গিয়েছিল তার শার্টের ছিঁড়ে যাওয়া একটি বোতাম লাগাতে। আর তখন টেইলার্স ছেলেটা বলল, ভাই, ভাবি আসছিল কালকে। নিতুল হয়তোবা জানতে চাইল তখন কেন আসছিল, আর ছেলেটি বোকার মতো সরল মনে বলে দিল, কি একটা দরকারে আমার ফোন নিতে আসছিল। নিতুল তৎক্ষণাৎ শার্ট ওখানে খুলে রেখেই খালি গায়ে এসে গেল বাসায়। আর এসেই কোনো কথা না বলেই আমার চুল টেনে ধরে ফেলে দিল ফ্লোরের উপর। আমার কোলে তখন নোরা ছিল। নোরার সঙ্গে সঙ্গে আমার কোল থেকে পড়ে গিয়ে কান ফাটানো চিৎকার করে কান্না শুরু করে দিল। কিন্তু পাষাণ পিতা তার মেয়ের এই চিৎকার একটুও কানে তুলল না। মেয়ের দিকে এক পলক তাকালো না পর্যন্ত। সে আমার চুলের মুঠো ধরে বারান্দার দিকে আমায় টেনে নিয়ে যেতে লাগলো। এভাবে আমায় টেনে নিয়ে যাওয়ার কারণে হাত পা আর পিঠের ছাল উঠে যেতে লাগলো। তবু আমার কি হচ্ছে সেদিকে খেয়াল না করে নোরাকে দেখছি আমি, আর চিৎকার করে বলছি, আমার সাথে এমন করছো কেন তুমি? নোরার কাছে যেতে দাও আমায়। মেয়েটার মাথাটা বোধহয় ফেটে গেছে। আমি অনুনয় করে বলছি আর কাঁদছি, কিন্তু কাজ হলো না। নিতুল এত পাষাণ, নিজের রক্তের মেয়েটার প্রতিও একটুকু মায়া নাই তার। নিতুল আমার গলা চেপে ধরলো এবার, তারপর বলল, মেরে ফেলি তোকে, মেরে ফেলি। আমি তখনও জানি না নিতুল আমার সাথে এমন করছে কেন। আমি এবার কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি অপরাধ করেছি, কি করেছি আমি বলো? নিতুল তখন তার দাঁত কটমট করতে করতে বলল, নাকত ধরছস তুই? বাজে নোংরা নোংরা ভাষায় গালি দিতে লাগলো, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি অবাক হয়ে ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। নিতুল তখন বলল, চোখ বড় বড় করছিস কেন? আমার উপর রাগ উঠেছে তাই না? আমারে গিলে খেয়ে ফেলতে মন চাইছে তাই না? গিল, তাহলে গিল আমারে, দেখি কত বড় বুকের পাটা তোর। কথাগুলো বলেই নিতুল আমার দিকে তার মুখ নিয়ে এলো। আমি ভয়ে গড়িয়ে গড়িয়ে খানিক দূরে সরে যেতে লাগলাম। নিতুল তখন আমার শাড়ির আঁচলটা টেনে ধরে ফেলল, তারপর বলল, নড়বি তো মরবি, এখান থেকে সরলে শাড়ি খুলে রেখে যেতে হবে। এখন বল কি করবি? আমি আর একটুও নড়লাম না। আমি জানি নড়লে নিতুল যে অসভ্য, তার কথা মতো সেই কাজটাই করবে। আমি সেখানে ঠাই পড়ে থেকেই কাঁদতে লাগলাম। নিতুল তখন আমার কাছে এসে বসে আমার মাথাটা উপরের দিকে তুলে নিয়ে আমার চোখের কাছে তার মুখটা নিয়ে গিয়ে বলল, কিরে কাঁদছিস কেন এখন? কষ্ট হচ্ছে না খুব? আহারে বেচারি। আচ্ছা, ওই ছেলেটার কাছ থেকে ফোন আনতে গিয়েছিলি কোন সাহসে বল?
নিতুলের মুখ থেকে এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। কি সর্বনাশ! তাহলে নিতুলের কাছে বোকা ছেলেটি সব কিছু বলে দিয়েছে। নিতুল আমায় চুপ হয়ে থাকতে দেখে বলল, কিরে চুপ করে আছিস কেন? বল, কেন ওর মোবাইল ফোন এনেছিলি? কার কাছে ফোন করেছিস? তোর বাবার কাছে? আমি কেঁদে কেঁদে বললাম, না না, বাবার সাথে কোনোদিন আমি কথা বলিনি, বাবার কোনো নাম্বার নেই পর্যন্ত আমার কাছে। তাহলে তাহলে বর্ষার কাছে ফোন করেছিস? আমি জানতাম তুই ওখানেই ফোন করবি। গত পরশুও তো করেছিলি। কি বলেছিলি ওর কাছে বল? আমি বললাম, নোরার কাছে আমায় যেতে দাও আগে, তারপর বলবো কি বলেছি। নোরা তখনও চিৎকার করে কাঁদছে। নিতুল এবার আমায় যেতে দিল। নোরার কাছে গিয়ে দেখি ফ্লোরে পড়ে ওর মাথা ফুলে উঁচু হয়ে গেছে, হাতের এক জায়গায় ছাল উঠে গেছে। মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে মিশিয়ে চুপি চুপি বললাম, আগে ভেবেছিলাম তোর জন্য সব কিছু সহ্য করব, তোর জন্য ওর ঘর করব, কিন্তু এখন মনে হচ্ছে তোর জন্যই আমি ওকে ছেড়ে দিব। তোকে নিয়ে আমি নিরাপদ কোথাও চলে যাব। তোর এই নরপশু পিতার কাছে তুইও সেফ না। নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য তোকেও ভোগ করতে পারে। তার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। এমন নরপশুর কাছে তোকে নিয়ে আমি আর এক দণ্ডও থাকবো না। নরাকে শক্ত করে ধরে কাঁপছি আর ওর কপালে চুমু খাচ্ছি। নরার তবুও কান্না থামছে না। নিতুল এবার আমার কাছে আবার এলো, এসে বলল, বল কি বলেছিস ওর কাছে তুই? আমি এবার ঝাঁঝালো গালায় বললাম, বলেছি তোকে আমি খুন করব, বিষ খাইয়ে মারবো তোকে। নিতুল হাহা করে হেসে উঠল, তারপর বলল, তুই বড্ড বেড়ে গেছিস রে হারামজাদি। আমায় তুই এখনও ভালো করে চিনিস না। তোকে আমি নাচাবো এখন থেকে। বলে সে আমার কোল থেকে নোরাকে কেড়ে নিয়ে গিয়ে বলল, মেয়েকে যদি এখন শেষ করে দিই তখন সহ্য করতে পারবি রে তুই? এই পারবি? নিতুল শেষ কথাটা বলল ধমক দিয়ে। আমি হতবিহ্বল হয়ে গেলাম। পৃথিবীতে কি এমন নিষ্ঠুর পিতাও আছে যে নিজের সন্তানকে খুন করে ফেলার কথা বলে, তার স্ত্রীকে ভয় দেখায়? আমি ভয় পাচ্ছি, সত্যি সত্যি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি এ কারণে যে নিতুল এতটাই খারাপ যে তার পক্ষে নিজের মেয়েটাকে খুন করে ফেলা কঠিন কিছুই না। আমি ওর কাছে এসে ওর পায়ে পড়ে গিয়ে বললাম, না 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 না, আমার মেয়েকে কিছু করবে না তুমি, আল্লাহর দোহাই লাগে, ওর কিছু করবে না। নিতুল এবার বলল, নাও আমার ফোন নাও, আর বর্ষাকে ফোন করে বলো সে যেন তার ঘরের দরজা খোলা রাখে, কারণ তুমি তার সাথে দেখা করতে যাবে আজ রাতে। আমি বললাম, আমি কেন তার সাথে অত রাতে দেখা করতে যাব? নিতুল হাহা করে হেসে উঠে বলল, বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। তুমি তো শুধু মুখে বলবে আর তা বিশ্বাস করে দরজা খোলা রাখবে বর্ষা, কিন্তু দেখা করতে যাব তো আমি। ওর সাথে আসল দেখাটা আজ করে আসবো আমি। কথাটা বলে নিতুল হাসতে লাগলো, ভয়ঙ্কর হাসি, যে হাসি দেখলে মনে কাঁপন ধরে, শরীরের সবকটি রমকূপ সজারুর কাটার মতো দাঁড়িয়ে যায়। মনে হয় আমার সামনে কোনো অসুর হাসছে। এই অসুর সব কিছু ধ্বংস করে ফেলবে। একে যেভাবেই হোক বধ করতে হবে, কিন্তু বধ করার উপায়ই তো খুঁজে পাচ্ছি না আমি। নিতুল বলল, নাও মোবাইল নিয়ে বর্ষাকে ফোন দাও। আমি খানিক সময় ভেবে ওর কাছ থেকে ফোন হাতে নিলাম। তারপর বর্ষার নম্বর খুঁজে বের করে ওকে ফোন করলাম। বর্ষা বর্ষা প্রথম 2 বার ফোন রিসিভ করলো না। সে ফোন রিসিভ করলো তৃতীয়বার। ফোন রিসিভ করে সেও ও পাশ থেকে চুপ করে রইল। আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না, তাই মোবাইল ফোন কানে চেপে ধরে দাঁড়িয়ে আছি বোকার মতো। আমার হাত পা কেমন কাঁপছে, ভয় পাচ্ছি খুব। নিতুল কখন জানি আবার আমায় আঘাত করে বসে। আমি কথা বলছি না দেখে নিতুল নোরার গলা চেপে ধরল। গলা চেপে ধরে সে আমায় বোঝাতে চাচ্ছে আমি কথা না বললে নোরাকে সে মেরে ফেলবে।
আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, হ্যালো। ওপাশ থেকে বর্ষা আঁতকে উঠল খানিক। আঁতকে ওঠা গলায় সে বলল, ভাবি। আমি তখন আর নতুন কোনো কথা না বলে সরাসরি বলে ফেললাম, বর্ষা, আজ কিন্তু তুমি তোমার ঘরের দরজাটা গভীর রাত পর্যন্ত খোলা রাখবা। ওপাশ থেকে বর্ষা অবাক হয়ে বলল, কেন ভাবি? দরজা খোলা রাখবো কেন শুধু শুধু? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আজ আমি তোমার সাথে দেখা করতে আসবো। অনেক কথা আছে তোমার সাথে। প্লিজ তুমি দরজাটা খোলা রেখো। বর্ষা বলল, ভাবি, আপনি অত রাতে কী করতে আসবেন? নিতুল ভাইয়া আসতে দেবে আপনাকে? সে তুমি ভেবো না, আমি যেভাবেই হোক আসবো। বর্ষা বলল, ঠিক আছে ভাবি, খুব সাবধানে আসবেন কিন্তু। আমি আচ্ছা বলে ফোন রেখে দিলাম। তারপর নিতুলের হাতে মোবাইল দিয়ে নোরাকে একটানে ওর হাত থেকে আমার কোলে নিয়ে ঘরের ভিতর চলে গেলাম। নোরা আমার কোলে এসে আমার বুকে এমনভাবে মাথা গুজে নিল যে ওখান থেকে আর কিছুতেই মাথা উঠাচ্ছে না সে। যেন কোনো মুরগির বাচ্চা চিলের হাত থেকে ছাড়া পেয়ে তার মায়ের কাছে এসে মায়ের পালকের ভেতর ঢুকে যেতে চাচ্ছে। নোরার দিকে তাকিয়ে আমার খুব কান্না পাচ্ছে। মনে হচ্ছে ওর কপাল কি পরিমাণ খারাপ। পৃথিবীতে মনে হয় একমাত্র মেয়ে নোরাই, যার পিতা তাকে হত্যার কথা বলে, গলায় চেপে ধরে ভয় দেখায়। নিতুল সন্ধ্যাবেলায় ঘর থেকে বের হয়ে চলে গেল। তার মন আজ উৎফুল্ল। হয়তো বর্ষার সাথে এ কদিন সে কোনোভাবেই দেখা করতে পারেনি, তাই আজ সে এই ফাঁদের ভেতর দিয়ে বর্ষাকে আটকে ফেলতে চাইছে। বর্ষা কি পারবে আজ এই অসুরের হাত থেকে নিজেকে বাঁচাতে? রাত বাড়ছে। আমি জানি নিতুল সন্ধ্যারাতে কখনোই বর্ষাদের বাড়িতে যাবে না। সে যাবে যখন রাত শেষ হয়ে যেতে থাকে, তখন সব মানুষ ঘুমিয়ে থাকবে, আর সে তার চাওয়া পাওয়া মিটিয়ে নেবে এই সুযোগে। বর্ষার দরজা খোলাই ছিল। দরজা ঠেলে টুপ করে ওর ঘরের ভিতরে ঢুকে গেলাম আমি। বর্ষা খাটের উপর হয়ে শুয়েছিল। আমায় দেখে সে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে চুপি চুপি বলল, ভাবি এসে গেছেন? কিন্তু জোরে শব্দ করে কথা বলা যাবে না প্লিজ। মা বাবা যদি টের পায় সর্বনাশ হবে। আমি ওকে সান্ত্বনা দিলাম, বললাম, আজকের পর থেকে তোমার মা বাবা অনেক কিছুই জেনে যাবে। আজ এখানে ভয়াবহ কিছু ঘটবে। বর্ষা আটকে উঠে গলায় বলল, ভয়াবহ কি ঘটবে ভাবি? ঘটলেই বুঝতে পারবে। এখন শোনো, তুমি চুপচাপ বিছানার উপর বসে থাকো, একটুও নড়বে না, চিৎকার করবে না। আমি কি করছি না করছি তাও তোমার দেখার প্রয়োজন নেই। তুমি শুধু ওখানে বসে থাকবে, পারলে চোখ বুজে রেখো। বর্ষার মুখ কেমন কালচে হয়ে গেছে, ভীষণ ভয় পেয়েছে ও। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি একটুও টেনশন করো না, কোনো ভয় নেই বোন। কাল সকাল থেকেই তোমার জীবনে আলো ফিরে আসবে। বর্ষা আর কোনো কথা বলল না, চুপচাপ খাটের উপর বসে রইল, আর আমি গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম। অপেক্ষা করছি আমার শিকারের আশায়, মুক্তির প্রত্যাশায়। নিতুল এলো ঠিক শেষ রাতের দিকেই। তার পায়ের শব্দ ঠাউর করেই আমি সতর্ক হয়ে দাঁড়ালাম, আর পেছনে হাত দিয়ে দেখলাম পিঠের সাথে মিশিয়ে রাখা জিনিসটা ঠিকঠাক আছে কি না। নিতুল ঘরে ঢুকেই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিল। ভেতরে তখন অন্ধকার। নিতুল সেই অন্ধকারের ভেতর তার মোবাইলের স্ক্রিনে আলোতে পথ দেখে দেখে খাটের কাছে যেতে লাগলো। তার হাঁটায় অস্থিরতা, হয়তোবা খুব তাড়াহুড়া করছে। আমিও তাড়াহুড়া করছি। নিতুল যখন প্রায় খাটের একেবারে কিনারে চলে গেল, আমিও তখন একেবারে তার কাছে পেছনে। নিতুল এবার তার একটা হাত বাড়িয়ে দিল বর্ষার দিকে। আমার হাত তখন কাঁপছে। সেই কাঁপা কাঁপা হাতটা পেছনে নিয়ে আমার পিঠের সাথে মিশিয়ে রাখা দাখানা বের করে এনে এক কোপে নিতুলের বাড়ানো হাতটা কেটে ফেললাম। নিতুল এবার আত্মচিৎকার করে উঠে পেছনে তাকালো, আর সঙ্গে সঙ্গে আমি তার আরেক হাতও কেটে ফেললাম। বর্ষা ভয়ে চিৎকার করে উঠল। ভয়ঙ্কর সে চিৎকার।
তার চিৎকার শুনে সারা বাড়ি জেগে উঠল মুহূর্তে। জেগে উঠল এ বাড়ির সব মানুষ। সকাল হয়ে গেছে, মুক্তির এক সকাল। গ্রামের সব মানুষ এসে দেখে যাচ্ছে এক নরপশুর 2 হাতবিহীন অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। কেউ এসে ঘৃণা ভরা থুতু নিক্ষেপ করছে ওর উপর। একটু পর পুলিশ আসবে, এসে দোষীকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কারাগারে। বর্ষা আমার দিকে তাকালো, তার চোখে মুখে আনন্দের হাসি। হাসার পরেও তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সেইবার আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে ফেলল। তারপর ভেজা গলায় বলল, ভাবি, আজ আপনি আমায় মুক্তি দিয়েছেন, আপনাকেও আমি আজ থেকে মুক্তি দেব, সত্যি সত্যি মুক্তি দেব। বলে সে আমার হাত থেকে দাটা কেড়ে নিল। আমি বললাম, না বর্ষা, আমি অপরাধী, আমার হাতেই দাটা দাও, এক্ষুনি পুলিশ আসবে। বর্ষা বলল, পুলিশ আসবে বলেই তো আপনার কাছ থেকে এটা নিয়ে নিলাম, এখন অপরাধী আমি। আমি বললাম, না, তুমি নও, আমিই অপরাধী। বর্ষা এবার বলল, ভাবি, আপনার নোরার জন্য হলেও বাইরে থাকতে হবে, নোরাকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। কিন্তু আমার হাজত থানায় থাকলেও কোনো সমস্যা নেই, ওখানে আমি বেশ ভালো থাকব। একজন নরপশুর যৌন দাসী হয়ে থাকার চেয়ে অপরাধে দণ্ডিত হয়ে কারাবাসে যাপন লক্ষ কোটি গুণে শ্রেয়। আমি বর্ষাকে বললাম, আমরা কেউ দোষী না, ওর হাত দুটো কেটে ফেলার জন্য আমি তা প্রমাণ করে দিব। আশা করছি আদালত আমাদের পক্ষেই থাকবে। ততদিন তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমার জীবনটা তো শেষ, তুমি কিশোরী একটা মেয়ে, মাত্র জীবনটা শুরু। তাই যা বলছি তাই শোনো, বড়দের কথা ফেলতে নেই। এরই মধ্যে পুলিশ এলো। পুলিশকে সব কথা খুলে বললাম, আর ওর মোবাইলে থাকা সব ভিডিও পুলিশকে দেখালাম। পুলিশ দেখে মোবাইলটা তাদের হেফাজতে নিয়ে নিল প্রমাণ হিসেবে। আদালতে অনেক মেয়েদের ব্ল্যাকমেল করার অপরাধে ওর 10 বছরের কারাদণ্ড হলো। আমি চাইলে ওকে খুন করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি চেয়েছিলাম যে হাত দিয়ে নারীদের জীবন নিয়ে নিতুল খেলেছে সেই হাত দুটো কেটে দিতে। এরপর বাকি জীবন 2 হাতবিহীন কাটালে বুঝতে পারবে নরক যন্ত্রণা কাকে বলে। আজ আমরা সব মোহমায়া থেকে মুক্ত। কাহিনীটির নাম মোহমায়া। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে।